রাজ্যে স্বাগতম। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ভূতাড্ডার আরও একটি নতুন এপিসোডে। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান এইচ খান। আজকে কিন্তু আপনাদের জন্য বিশেষ একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজকে কার ঘটনা শুনতে চলেছেন জানেন তো? আশা করি ইতিমধ্যে আমাদের কমিউনিটি পোস্ট এবং ফেসবুক পোস্টের মাধ্যমে জেনে গিয়েছেন আজকে কার ঘটনা শুনতে চলেছেন। আজকে কিন্তু আপনারা শুনতে চলেছেন আমাদের অফিসিয়াল স্টোরি টেলার রাসেল রাজ ভাইয়ের আজম জিনের ঘটনা। আফটার লং টাইম আসলে রাসেল ভাই যখন অসুস্থ হয়ে যায় তখন আমি রিকোয়েস্ট করেছিলাম যে ভাই আপনি আগে সুস্থ হন, তারপরে ধীরে সুস্থে আবারও ঘটনা লিখবেন। আসলে একটা মানুষের সুস্থতা তো সবার আগে, তাই না? তো এখন মোটামুটি রাসেল ভাই অনেকটাই সুস্থ আছেন। তো আশা করা যায় সামনে আগামীতে আমাদের সাথে আরো বেশি অ্যাক্টিভ হবে বা আমাদেরকে রেগুলার ঘটনা দেবে, এটাই প্রত্যাশা করি। তবে অনেকদিন পর রাসেল রাজ ভাইয়ের আজম জিনের ঘটনা শুনতে যাচ্ছি। আমি নিজেই অনেক বেশি এক্সাইটেড। তো বেশি কথা বলে ঘটনার আমেজটা নষ্ট করব না। মূল ঘটনায় চলে যাওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি এরকম ভয়ঙ্কর সব ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে এখন আর কথা বাড়াচ্ছি না, এবার সরাসরি চলে যাচ্ছি রাসেল রাজ ভাইয়ের লেখা আজম জিনের ঘটনায়। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আশা করি আল্লাহর রহমতে আপনি ভালোই আছেন। ভূতাড্ডার ভালোবাসার মানুষেরা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমার পরিচয়, আমি মোহাম্মদ রাসেল হোসেন রাজ, ভূতাড্ডার একজন অফিসিয়াল স্টোরি টেলার। আমার বাসা সাতক্ষীরা জেলা কলারোয়া থানার, গ্রামের নাম বোয়ালিয়া। শ্রোতাবৃন্দ, আপনারা সবাই অবশ্য অবগত আছেন যে আজ আপনাদের সবার পছন্দের আজম জিনের ঘটনা নিয়ে হাজির হয়েছি আমি। জানি না এই ঘটনাটা আপনাদের কাছে কতটা ভালো লাগবে, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ঘটনাটা আপনারা যদি মন কান দিয়ে শোনেন তাহলে অনুভব করতে পারবেন ভয় কাকে বলে। আসলে সত্যি বলতে আমি যখন এই ঘটনাটা প্রথমবারের মতো আমার বান্ধবী রূপার মুখ থেকে শুনেছিলাম তখন আমি বারবার চমকে উঠেছিলাম আর মনে মনে ভাবছিলাম, এসব কি আমি সত্যি শুনছি? আমি নিজের কানকেই বিশ্বাস করাতে পারছিলাম না। আসলে আমি প্রতিবার আজম জিনের ঘটনা কালেক্ট করার সময় ভয় পেয়ে যাই। কারণটা হলো আজম জিন নামটাই এমন, শুনলেই শরীরের ভেতরে কেমন একটা ভয় কাজ করে। তো বন্ধুগণ, আর বেশি কথা বাড়াবো না, চলে যাব ঘটনার ভেতরে। ইমরান ভাই, ঘটনার ভেতরের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলে যাচ্ছি সরাসরি আসগর আলী মামার কাছে। ঘটনাটা বোঝার জন্য আমি এখন থেকে পুরো ঘটনাটা আসগর আলী মামার ভাষায় তুলে ধরছি। বলছে আসগর আলী মামা, তো প্রতিবারের মতো আজও ঘটনাটা মন দিয়ে শুনবে, ঠিক আছে? আমি মাথা নেড়ে হ্যাঁ বলি। তারপরে আবারও আসগর আলী মামা বলতে শুরু করলো, হ্যাঁ তাহলে শোনো। এই ঘটনাটা ঠিক এমনভাবেই শুরু হয়েছিল। আমি আমার রুমে শুয়েছিলাম রাতে, তখন কয়টা বাজে সেটা ঠিক খেয়াল নেই। একটা সময় আমি ঘুমিয়ে যাই।
হঠাৎ করে আমি দেখি আমি ঘুমের ভেতরে একটা রাস্তায় দাঁড়িয়ে আছি। আমার আশেপাশে অনেক বড় বড় গাছ, আর আমি এটাও দেখি আমার আশেপাশে কোনো মানব বসতির চিহ্নও নেই। জায়গাটা দেখে আমার কাছে অনেকটা এমন মনে হচ্ছিল যেন ওই জায়গায় আমার আগে কখনোই কোনো আদম সন্তান পা রাখেনি। কিছু সময় পরে আমি আমার আশপাশটা ভালো করে দেখতে লাগলাম। ঠিক তখনই আমি দেখি ধীরে ধীরে আমার চারপাশে ঘুটঘুটে অন্ধকার ছেয়ে যাচ্ছে। তখন আমি দেখি আমার থেকে কিছুটা দূরে ভয়ঙ্কর একটা দানব দাঁড়িয়ে আছে, আর আস্তে আস্তে সেই দানবটা বড় থেকে আরো বেশি দ্বিগুণ বড় হয়ে যাচ্ছে। একটা সময় সেই দানবটার মাথাটা যেন আকাশের বুক চিরে তার ভেতরে ঢুকে যায়, কিন্তু তার পা ছিল তখনও মাটিতে। কিছু সময় পরে সেই দানবটা ভয়ঙ্কর কণ্ঠে আমাকে বলে, আসগর আলী, তুই এই কাজ করিস না। তোর জন্য এটা একদমই ভালো হবে না। আমি তার কথার আগামাথা কিছুই বুঝতে না পেরে সেই দানবটাকে বলি, কে আপনি? আর আমি কোন কাজ করব না? আমি তো আপনার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। কিন্তু দানবটা আমার কথার উত্তর না দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। সাথে সাথে আমার ঘুমটাও ভেঙে যায়, আর আমি চিৎকার করে উঠে পড়ি। সেই সাথে আমি দেখি আমি আমার ঘরেই শুয়েছিলাম এত সময়। আমি আরো দেখি আমার সারা শরীর ঘেমে একাকার হয়ে গিয়েছে। কিছু সময় পরে আমি ভাবনার জগতে হারিয়ে যাই। আমি ভাবি ওই দানবটা কে ছিল, আর আমাকে কোন কাজটা করতে সে মানা করছিল। তারপরে কোনো রকম করে সেই রাতটা কেটে যায়। তারপরে সকাল হয়। সেদিনটাও ভালো মতোই কেটে যায়, কিন্তু রাতে সেই দানবটা আবারও আমার স্বপ্নে আসে, আর কাল রাতের মতোই একই কথা বলে। কিন্তু আমি তার কথা কিছুই বুঝতে পারছিলাম না। তারপরে এমন করে পরপর 3 দিন রাতে সেই দানবটা আমার স্বপ্নে এসে ওই একই কথা বলে যায়। কিন্তু আমি তখনও বুঝতে পারিনি সামনে আমার জন্য কতটা বড় ভয়ঙ্কর মুসিবত অপেক্ষা করছে। 3 দিন পরে দুপুরের দিকে মাঝবয়সী একটা মহিলা আমার বাড়িতে আসে, আর আমাকে ডাকে আমার নাম ধরে। তখন আমার মা সেই মহিলাটাকে বসতে বলে, আর তারপরে মা আমাকে ডাক দিয়ে বলে, আজগর আলী, দেখো তো এই আন্টিটা তোমাকে ডাকছে, তুমি দ্রুত বাইরে এসো। আমার মায়ের ডাক শুনে আমি তাড়াতাড়ি করে বাইরে আসি, আর বাইরে এসে দেখি আমার মায়ের সাথে একটা ভদ্র মহিলা বসে কথা বলছে। তখন আমি আমার মায়ের সামনে গিয়ে বলি, মা, তুমি আমাকে ডাকছো? তখন মা বলে, হ্যাঁ বাবা, আমি তোমাকে ডেকেছি। দেখো না, তোমার এই আন্টি কি যেন একটা সমস্যায় পড়েছে, তাই তিনি তোমার খোঁজে এসেছে। তখন আমি বলি, ও আচ্ছা। তারপরে আমি কিছু বুঝে ওঠার আগেই সেই আন্টি কান্না করতে করতে আমাকে বলে, আজগর বাবা, তুমি আমার ছেলে আর আমাদের গ্রামের মানুষদের সাহায্য করো। তুমি এখন আমার শেষ ভরসা। না না, এটা শুধু আমার না, আমাদের পুরো গ্রামের মানুষের হয়ে আমি তোমাকে এই কথাগুলো বললাম। আমি এর আগে অনেক তান্ত্রিক, কবিরাজ, হুজুরের কাছে গিয়েছি, কিন্তু তারা কোনো সমাধান দিতে পারেনি। আর আমি নিজেও অনেকবার চেষ্টা করেছি, কিন্তু কিছুই হয়নি। এটা বলে আবারও ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। এইসব দেখে এবং তার কথা শুনে আমি বলি, ইনশাল্লাহ সবকিছু আবারও আগের মতো হয়ে যাবে। কিন্তু তার আগে আমাকে বলেন তো, আসলে কি সমস্যা হয়েছে আপনাদের সাথে, আর এখানে আমি বা আপনাদের কি সাহায্য করতে পারি? আমার কথাটা শুনে মহিলা তার চোখের পানি মুছতে মুছতে বলে, হ্যাঁ বাবা, আমি সবকিছুই বলছি, প্রথম থেকেই বলছি। তখন আমি বলি, হ্যাঁ আপনি শুরু করেন। তখন মহিলাটা বলতে শুরু করলো, আমার ছেলের শরীরে একটা ভয়ঙ্কর পিশাচ আছে। এটা শুনে আমি বলি, আপনার ছেলের শরীরে পিশাচ আছে এটা আপনি কেমন করে বুঝলেন? উত্তরে আমার সামনে থাকা মহিলাটা বলে, তাহলে শোনো, আমি প্রথম থেকেই সবকিছু বলছি। এটা বেশ কিছুদিন আগের কথা। তখনও আমাদের পরিবারে কোনো সমস্যা হয়নি। আমরা সবাই সুখে শান্তিতেই ছিলাম। আমরা অনেক গরিব, তারপরেও আমাদের মনে অনেক সুখ ছিল। আমার ছেলে আর আমার স্বামী মানুষের বাড়িতে কাজ করত। এমন একদিন সকালে ঘুম থেকে উঠে আমার স্বামী চলে যায় কাজে, আর
কখন আমি খেয়াল করিনি। আমার ছেলে ঘুম থেকে ওঠেনি। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো তার শরীরটা খারাপ লাগছে, তাই হয়তো ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে। তারপরে অনেকটা সময় কেটে যায়, কিন্তু না, তারপরেও আমার ছেলে ঘুম থেকে ওঠে না। প্রায় দুপুরের দিকে আমি আমার ছেলের ঘরের সামনে দাঁড়িয়ে আমার ছেলের নাম ধরে ডাকি আর দরজা খোলার চেষ্টা করি, কিন্তু না, সে আমার ডাকে কোনো সাড়া শব্দ দেয় না। তারপরে আমি চিৎকার করে কান্না করতে শুরু করি আর জোরে জোরে আমার ছেলের নাম ধরে বলি, রহমত, বাবা তোর কি হয়েছে? তুই দরজাটা খোল। এমন করেই কান্না করি আর সাথে দরজাটাও ধাক্কা দিতে থাকি। এদিকে আমার কান্নার আওয়াজ শুনে পাশের বাড়ির লোকেরা আমার বাড়িতে ছুটে আসে আর তারা আমার কাছে জানতে চায় আমি কান্না করছি কেন। তখন আমি তাদের বলি, দেখেন না, আমার ছেলেটা সেই রাতে তার ঘরের ভেতরে গিয়েছে আর এখনো বের হচ্ছে না। তখনই আমার পাশ থেকে একটা লোক বলে, এই তাড়াতাড়ি করে দরজাটা খোলো, না হলে অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। এটা বলার সাথে সাথে দুইজন লোক গিয়ে আমার ছেলের ঘরের দরজাটা ভেঙে ফেলে। তারপরে আমরা সবাই যে দৃশ্যটা দেখি সেটা দেখার জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না। সেখানে থাকা সবাই ঘরের ভিতরে গিয়ে দেখি একটা লোক বসে আছে আমার ছেলের খাটের ওপরে। লোকটার মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি, অনেক বড় বড় দাড়ি, আর তার মাথার চুলগুলো অনেক বড় বড়। লোকটা এত সময় তার চোখ বন্ধ করেই ছিল। ঘরের ভেতরে আমাদের উপস্থিতি বুঝতে পেরে লোকটা তার চোখ খোলে। তখন আমি সহ আমার সাথে থাকা সবাই একসাথে চমকে উঠি লোকটার চোখ দেখে, কারণ আমরা দেখি খাটের উপরে যেই লোকটা বসে আছে তার চোখে কোনো মনি নেই আর তার পুরো চোখ লাল রক্তবর্ণের। কিছু সময় পরে লোকটা হাসতে শুরু করে। সে কি ভয়ঙ্কর হাসি! এতটা ভয়ঙ্কর কোনো হাসি হতে পারে এর আগে আমি জানতাম না। কিছু সময় পরে হাসিটা থামিয়ে লোকটা এক ভয়ঙ্কর কর্কশ কণ্ঠে বলে ওঠে, তোরা দেখছি সবাই ভয় পেয়ে গিয়েছিস। আজ তোদের ভয় পেতে দেখে আমার নিজের কাছেই অনেক ভালো লাগছে। এটাই তো চাই, আমি তোদের কাউকেই ছাড়বো না। তোদের সবার মৃত্যু আমার হাতেই হবে। আর যদি তোরা বাঁচতে পারিস তাহলে বেঁচে দেখা। এই দুনিয়ায় এমন কেউ নেই যে তোদেরকে আমার হাত থেকে বাঁচাতে পারবে। এখন তোরা চলে যা, যা এখনই চলে যা বলছি, আর আমাকে আমার কাজ করতে দে। তোদের সব কয়টাকে পরে দেখছি। লোকটাকে এমন ভয়ঙ্কর কণ্ঠে কথা বলতে দেখে আমরা সবাই বুঝতে পারি এটা কোনো সাধারণ মানুষ না, এটা অদৃশ্য জগতের কেউ। তারপরে আমি আমার পেছনে তাকিয়ে দেখি এত সময় আমার পেছনে যেই মানুষগুলো ছিল তারা সবাই ভয়ে মাটিতে বসে আছে আর গুটিসুটি মেরে আছে। দেখে বোঝা যাচ্ছে তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে গিয়েছে। কিন্তু আমি তো একজন মা, আমি যদি সে সময় ভয় পেয়ে সবার মতো পিছিয়ে আসি তাহলে আমার ছেলেকে বাঁচাবো কি করে? এটা ভেবে মনে অনেকটা সাহস নিয়ে কিছুটা সামনে গিয়ে লোকটাকে কাঁপা কাঁপা গলায় বলি, হ্যাঁ, আপনি কে সেটাও তো জানি না, আর তাছাড়া আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি। আপনি আমাদের এমন ভয় দেখাচ্ছেন কেন? আর আমার ছেলেকে কোথায় রেখেছেন? আমার কথা শুনে লোকটা তার চোখটা আবারও বন্ধ করে। তারপরেই সেই অবস্থা আবারও সেই ভয়ঙ্কর কণ্ঠে বলে, আমি একবার তোদের এখান থেকে চলে যেতে বলেছি না? চলে যা। আর আমি তোদেরকে কেন বলবো আমি তোদেরকে কেন মারবো? আমি কিছুই বলবো না। তোরা এক এক করে সবাই মারা যাবি, আর তোদের মৃত্যু আমার হাতেই হবে। আমি দেব তোদের মৃত্যু। তোর ছেলে কোথায় জানিস? দেখবি তোর ছেলেকে। তখন আমি বলি, হ্যাঁ, আমার ছেলে কোথায়? ঠিক তখনই লোকটা আবারও ভয়ঙ্কর কণ্ঠে বলে, আমার চোখের দিকে তাকা। তার কথা মতো তখনই তার চোখের দিকে তাকাই। তখন আমি দেখি আমার ছেলের হাত পা বাঁধা আর তাকে উল্টো করে ঝুলিয়ে রেখেছে।
আমি আরো দেখি সেখানে হাজার হাজার ভয়ঙ্কর বিশাল দেহী প্রাণী তার দিকেই তাকিয়ে আছে, যেন তারা অপেক্ষায় আছে কখন আমার ছেলেকে নিচে নামানো হবে আর তারা ছিঁড়ে ছিঁড়ে খাবে। এসব দেখে আমি আর সহ্য করতে না পেরে তার চোখ থেকে আমার চোখ সরিয়ে নেই। তখন লোকটা আবারও হাসতে হাসতে বলে, কি রে, কি দেখলি? তোর ছেলেকে দেখতে পারছিস? তুই বেশি চিন্তা ভাবনা করিস না, তোর ছেলেকে খুব তাড়াতাড়ি মেরে ফেলবো। তোর ছেলের হাতে আর 3 দিনের মতো সময় বাকি আছে, আর তোর ছেলেকে মারার পরেই তোদেরকে মারা শুরু করবো। এটা বলে সে আমার চোখের সামনেই অদৃশ্য হয়ে যায়। তারপরে আমি কান্না করতে করতে পিছনে তাকিয়ে দেখি আমার সাথে যারা ঘরের ভেতরে এসেছিল তারা সবাই মাটিতে পড়ে আসে। আমি বুঝতে পারলাম এরা সবাই অজ্ঞান হয়ে গেছে। তারপরে অনেকটা সময় পার হলে সবার জ্ঞান ফেরে। তাদের ভেতর থেকে একজন আমাকে বলে, এটা কোনো সাধারণ সমস্যা না, এটা জিন, এটা অবশ্যই একটা জিন। তুমি যত তাড়াতাড়ি পারো একটা হুজুর বা কবিরাজ ডেকে আনো, না হলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এটা বলে তারা আমার বাড়ি থেকে বের হয়ে যায়, যার যার বাড়িতে চলে যায়। এরপরে আমি ঘরের ভেতরে বসে কান্না করছিলাম। হঠাৎ করে কে যেন বাইরে থেকে সালাম দিল। তখন আমি বাইরে এসে দেখি একটা মাঝবয়সী লোক দাঁড়িয়ে আছে আমার বাড়ির সামনে। লোকটা সাধারণ মানুষের থেকে কিছুটা লম্বা ছিল, আর তার গায়ে ছিল সাদা একটা পাঞ্জাবি, আর তার মাথায় ছিল একটা পাগড়ি। আর আমি একটা বিষয় বারবার খেয়াল করছিলাম, সেটা হলো সেই লোকটা যখন আমার বাড়ির সামনে এসেছিল তখন দিনের বেলাতেও পুরো আকাশটা কেমন যেন কালো হয়ে গিয়েছিল। আমি ভাবছিলাম এই বুঝি এখন বৃষ্টি নামবে। আর তার চেহারা দিয়ে যেন রীতিমতো আলো বের হচ্ছিল। তখন সে আমাকে বলে, মা, তুই কি কোনো সমস্যায় পড়েছিস? আমি এত সময় লোকটার মুখের দিকে এক দৃষ্টিতে যেন তাকিয়েছিলাম। লোকটার কথায় আমি বেশ থতমত খেয়ে যাই। তারপরে উত্তরে আমি বলি, বাবা তুমি কে? আর তুমি কেমন করে জানলে আমি সমস্যায় পড়েছি? তখন সেই লোকটা একটা মুচকি হাসি দিয়ে আমাকে বলে, আমি কে সেটা তোর না জানলেও চলবে, কিন্তু এটা মনে রাখিস আমিও আল্লাহর সৃষ্টি, আল্লাহর একজন বান্দা। আর আমি তোর সমস্যার কথা কেমন করে জানলাম এসব জেনে তোর কোনো কাজ নেই। তুই যদি তোর ছেলেকে সহ তোদের পুরো গ্রামটাকে ওই শয়তানের হাত থেকে বাঁচাতে চাস, তোকে একজনের কাছে যেতে হবে। শুধুমাত্র সেই পারবে এই শয়তানদের মারতে। তখন আমি বলি, বাবা বলেন কে সে? তখন সে বলে, তার নাম আজগর আলী, আর তার ঠিকানা আমি দিয়ে দিচ্ছি, কিন্তু তুই যা করবি খুব তাড়াতাড়ি করিস। এই কথা বলে লোকটা তখনকার মতো চলে যায়। আর কিছু সময়ের ভেতরেই লোকটা আমার চোখের আড়াল হয়ে যায়। আমি তখন অবাক হয়ে সেই দিকেই তাকিয়ে থাকি। এর কারণ হলো একটা মানুষ তো কখনোই এত দ্রুত যেতে পারে না। আর তারপরে আমি আমার ঘরের ভেতরে গিয়ে কান্না করতে থাকি। আমি এটা আমার মনের ভুল ভেবেছিলাম প্রথমে, তাই আমি এসব নিয়ে আর বেশি কিছু না ভেবে কবিরাজের খোঁজ করতে লাগলাম। একটা সময় কবিরাজ পেয়েও যাই, কিন্তু তার সাথে সবকিছু বলার পরে সেই কবিরাজ আর আসতে রাজি হয় না। এমন করে আরো অনেক কবিরাজ তান্ত্রিকের কাছে গিয়ে এই কথাগুলো বলি। আমার কথা শুনে সব কবিরাজ তান্ত্রিকেরা তাদের চোখ বন্ধ করে কিছু সময় কি একটা দেখে যেন ভয় পেয়ে যায়। তারপরে আমাকে বলে, না না, আমি এই কাজ করতে পারবো না, আমি ওদের সাথে কিছুতেই পারবো না, আমি এখনো অত বড় কবিরাজ হতে পারিনি। তাদের সবার কথা শুনে আমি বলি, কি হয়েছে বলেন না, এসব কি হচ্ছে আমাদের সাথে? আমার কথা শুনে তারা বলতো, এই শয়তান কোনো সাধারণ শয়তান না, এরা এত সহজে কারো ক্ষতি করে না, কিন্তু এদের যদি কেউ ক্ষতি করে তাহলে এরা কাউকে ছাড়ে না। এরা হলো ঘুল পিশাচ, আর এদের সাথে একটা ভয়ঙ্কর শক্তিশালী ইফরিত জিনও আছে, যে কিনা এই ঘুল জিনেদেরকে কোনো দরকারে সাহায্য করে।
আর তোমরা যে বুড়ো লোকটাকে দেখেছিলে তোমাদের ছেলের ঘরে, আর কেউ না, ওটা সেই ভয়ঙ্কর ইফরিত জিন। এই কথা শুনে আমি সবার কাছে জিজ্ঞেস করি ওই শয়তানগুলো আমাদের কাছে কি চায়, কিন্তু কেউ কিছুই বলতে পারেনি। আর এমন করেই একটা দিন পার হয়ে যায়, কিন্তু আমাদের সাহায্য করার জন্য কেউই আসেনি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমার মনে পড়ে আমার স্বামী তো এই 2 দিন বাড়িতে আসেনি। আসলে আমি আমার ছেলের চিন্তায় আমার স্বামীর কথাই ভুলে গিয়েছিলাম। আর তার কিছু সময় পরে আমি একটা খবর পাই। সেটা হলো, আমি দেখি আমাদের বাড়ির সামনে দিয়ে অনেকজন মানুষ ভয়ে চেঁচামেচি করতে করতে কোথায় যেন যাচ্ছে। আমি এইসব দেখে তাদের ভেতর থেকে একজনকে ডেকে জিজ্ঞেস করি কি হয়েছে, কেন তারা এমনভাবে দৌড়াদৌড়ি করছে, আর তারা এত ভয় পেয়ে আছে কেন। উত্তরে সে বলে, আর কইও না, আমাদের এই গ্রামের শয়তানের বদনজর পড়েছে। ওই শয়তান আমাদের কাউরে ছাড়বে না, তাই আমরা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। আমরা এই গ্রামে থাকলে কেউ বাঁচব না, সবাই মারা যাব। তাদের এমন কথা শুনে আমি বলি, কি বলছেন? শয়তান আছে আমাদের গ্রামে, এটা আপনারা কি করে বুঝলেন? তখন সে বলে, কাল রাতে আমরা প্রতিদিনের মতোই খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। হঠাৎ আমাদের কানে একটা হাসির শব্দ শুনতে পাই। হাসিটা যেন বারবার চারদিকে প্রতিধ্বনিত হচ্ছিল। কিছু সময় পরে সেই শয়তানটা হাসতে হাসতে বলে, তোদের কাউকেই ছাড়বো না, তোদের মরতে হবে, তোদেরকে মরতে হবেই হবে। আর মাত্র 3 দিন, তারপরে তোদের সবাইকে মেরে ফেলবো। আর এখন থেকেই খেলা শুরু। তারপরে আমি শুনতে পাই আমার পাশের বাড়ির আব্দুল মিয়া এবং তার বউ আর তার ছেলের ভয়াবহ চিৎকার। তারপরে সবকিছু নিশ্চুপ। আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। আর কিছু সময় পরে আবারও শুনি ঘরের বাইরে থেকে অনেকগুলো ভয়ঙ্কর পশুর হুঙ্কার। আমি এইসব আর নিতে না পেরে ওখানে অজ্ঞান হয়ে যাই। আর শুধু আমি না, আমার বউ আর আমার ছেলে মেয়ে সবাই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে থাকে। সকালে ঘুম ভাঙতে দেখি আবুল মিয়াদের বাড়ির সামনে আমার গ্রামের মানুষ সবাই এসে জড়ো হয়েছে। আমি সেই লোকগুলোর ভিড় ঠেলে ভিতরে গিয়ে দেখি আবুল মিয়ার পরিবারের সবাইকে মেরে ফেলে ওই শয়তানগুলো খেয়ে ফেলেছে রীতিমতো। আর তাদের নিথর দেহগুলো মাটিতে পড়ে আছে। আমি তাদেরকে এমন বিভৎস মৃত্যু দেখে ভয় পেয়ে যাই। আর তারপরে আমি আমার বাড়িতে চলে আসি। তারপরে আমরা সবাই সিদ্ধান্ত নেই এই গ্রাম ছেড়ে চলে যাব। এই গ্রামে শয়তান পিশাচ আছে, আমরা এইভাবে মরতে চাই না, আমরা বাঁচতে চাই। এটা বলে লোকটা পালাতে শুরু করে। আর তারপরে আমিও সিদ্ধান্ত নেই ওই গ্রামে আর থাকবো না। এটা ভেবে আমি ঘরে গিয়ে আমার জিনিসপত্রগুলো গোছানো শুরু করি। হঠাৎ আমি দেখি আমার খাটের উপরে একটা কাগজের টুকরো পড়ে আছে। তখন আমি সেই কাগজটা হাতে নিয়ে দেখি সেখানে লেখা আছে, এত সহজে হেরে গেলে হবে? এই কাগজে যার ঠিকানা দেওয়া আছে তার কাছে গেলে ইনশাআল্লাহ সবকিছুই সমাধান হয়ে যাবে। তারপরে আমি মনে মনে ভাবি, একবার চেষ্টা করে দেখি না কি হয়। আমি তখন থেকে তোমার খোঁজে বেরিয়ে পড়ি, আর বিভিন্ন মানুষের কাছে জিজ্ঞেস করতে করতে অবশেষে তোমাকে পেয়েছি। আমি এত সময় মহিলাটার মুখ থেকে কথাগুলো শুনে এক মনে শুনছিলাম আর ভাবছিলাম। সবকিছু শুনে আমি আমার সামনে থাকা মহিলাটাকে বলি, আপনার কথা তো সবই শুনলাম, কিন্তু আমি এখনো এটাই বুঝতে পারলাম না যে ওই শয়তান জিনটা আপনাদেরকে মারতে কেন চাইছে। আমার কথা শুনে মহিলাটা বলে, বাবা সত্যি বলছি আমি জানি না, আর ওই শয়তানটাও তো কিছু বলেনি। তখন আমি মনে মনে বলি, বুঝতে পেরেছি, এটা আমাকেই বের করতে হবে। তখন আমি মহিলাটাকে বলি, আচ্ছা আপনি এখন আপনাদের বাড়িতে চলে যান, আমি রাতে আপনাদের বাড়িতে আসবো ইনশাল্লাহ। এরপরে মহিলাটা আর কোনো কথা না বলে সোজা তার বাড়ির দিকে যেতে শুরু করে। কিছু দূর গিয়ে আবারও ফিরে এসে বলে, বাবা তুমি সত্যিই আসবা তো? তখন আমি বলি,
ইনশাআল্লাহ আমি সময় মতো চলে আসব। তারপরে মহিলাটা তার বাড়ির উদ্দেশ্যে চলে যায়। একটা পর্যায়ে রাত হয়ে আসে। তখন গভীর রাত। আমি নামাজ পড়ে বাড়ির একপাশে গিয়ে আজম জিনকে স্মরণ করি। হঠাৎ আমার আশেপাশের পরিবেশটা ঘোলাটে হয়ে আসে। আমি যেন তখন চোখে শুধুই অন্ধকার দেখছিলাম। আর কিছু সময় পরে আমি শুনতে পাই আমার চারপাশে শো শো করে বাতাস বইছে। তখন আমার মনে হতে থাকে যেন আমার আশেপাশে থাকা সব গাছগুলো ভেঙে ভেঙে যাচ্ছে মটমট করে। তখন আমি নিজেও ভয় পেয়ে গিয়েছিলাম। আমার সারা শরীর রীতিমতো ঘেমে উঠেছিল। হঠাৎ করে আবারও আমার আশপাশটা নীল নীল হয়ে যায়। আর সেই সাথে আমার নাকে ভেসে আসে একটা সুন্দর মিষ্টি সুঘ্রাণ। তারপরে আমি আকাশের দিকে তাকিয়ে দেখি আমার মাথার উপরে আকাশটা যেন নিকষ কালো অন্ধকারে ছেয়ে গিয়েছে। আর তারপরে আমি আরো দেখি আমার পায়ের নিচের মাটি থরথর থরথর করে কাঁপতে শুরু করেছে। এরপরে দেখি আমার পায়ের নিচের মাটির ভেতর থেকে বেরিয়ে আসছে নীল রঙের ধোঁয়া। সাথে আমি দেখি আকাশের দিক থেকে একটা নীল রঙের আলোক রশ্মি ধোঁয়ার কুণ্ডলী আকারে আমার দিকে আসতে থাকে। কিছু সময়ের ভেতরে সেই ধোঁয়ার কুণ্ডলীটা আমার সামনে এসে পড়ে। তারপরে সেই ধোঁয়ার কুণ্ডলীর ভেতর থেকে বেরিয়ে আসে মহাশক্তিধর জিন, আজম জিন। হ্যাঁ, আমার বন্ধু আজম জিন। আমি তখন পুরো ঘেমে একাকার হয়ে গিয়েছিলাম। আমার শরীরটা দিয়ে টক টক করে ঘাম পড়ছিল মাটিতে। হঠাৎ আজম জিন একটা সুন্দর মানুষের আকৃতি নিয়ে আমার সামনে এসে আমাকে বলে, আসসালামু আলাইকুম। আসগর আলী, কেমন আছো বন্ধু? আমি সালামের উত্তর দিয়ে বলি, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর এখানে তোমাকে এখন ডেকেছি কি জন্য সেটা তো তুমি নিশ্চয়ই জানো। তখন আজম জিন বলে, জানি বন্ধু, আমি সবই জানি। তখন আমি বলি, বন্ধু আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই ছেলের কাছে ওই ঘোল পিশাচ আর ওই ইফরিত জিনটাই বা কি চায়? তখন আজম জিন বলে, আসগর আলী, তাহলে শোনো, ওই ছেলে অতটাও খারাপ না। ওই ছেলের নাম মাসুদ। সে তার বাবার সাথে প্রতিদিনই কাজে যেত। একদিন তার বাবা কাজ করতে একটু আগেই চলে যায়, আর সেই কারণেই তাকে সেদিন একা একা যেতে হয়েছিল। সে যখন তার বাবার ওখানে যাচ্ছিল, তখন রাস্তার পাশে একটা পুরাতন কবরস্থানের ভেতরে তার চোখ যায়। তখন সে দেখে ওখানে একটা বেশ ভয়ঙ্কর কালো সাপ শুয়ে আছে। সাপটা ছিল একটা কবরের উপরে। এটা দেখে সে যখনই দৌড় দিয়ে চলে আসতে যাবে, ঠিক তখনই সে দেখে সাপের ঠিক মাথার কাছে কিছু একটা চিকমিক চিকমিক করছে। মানুষের মন বলে কথা, মানুষের সব কিছুতেই একটু বেশি আগ্রহ। তুমি তো এটা ভালো করেই জানো। আর তারপরে মাসুদ ভাবে ওটা কি সে দেখবে। তখন সে আবার চিন্তা করে ওখানে সে তো যেতে পারবে না, ওখানে একটা সাপ শুয়ে আছে। যদি সাপটা তাকে কামড় দেয়, একটা সময় সে সিদ্ধান্ত নেয় তার হাতের কাস্তেটা দিয়ে সাপটাকে ভয় দেখাবে। তারপরে ধীরে ধীরে মাসুদ সাপটার অনেক কাছে চলে যায়। সে যখন সাপটার একেবারে কাছে গিয়ে দাঁড়িয়েছে, তখন সে দেখে দূর থেকে যেটা চিকমিক করছিল ওটা একটা মূল্যবান পাথর, আর ওটা সাপের ঠিক মাথার উপরে। এটা দেখে মাসুদ অনেক ভয় পেয়ে যায়, আর সাথে ওখান থেকে চলে আসতে গেলে দেখে সাপটা ঘুম থেকে উঠে তার দিকেই তাকিয়ে আছে আর ফস 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 শব্দ করছে। এসব থেকে মাসুদ আরো বেশি ভয় পেয়ে যায়। তারপরে সে কিছু বুঝে ওঠার আগে সাপটা তার পা পেঁচিয়ে ধরে। তারপরে সাপটা যেই না মাসুদের হাতে কামড় দিতে যাবে, ঠিক তখনই মাসুদের হাতে থাকা কাস্তেতে লেগে সাপটার ধর থেকে মাথাটা আলাদা হয়ে যায়। তারপরে সেখানে কালো কালো রক্ত বের হতে শুরু করে। একটা সময় সাপটা আর নড়াচড়া করে না। মাসুদ বুঝতে পারে সাপটা মারা গিয়েছে। ঠিক তখনই মাসুদ খেয়াল করে
তার আশেপাশের পরিবেশটা কেমন জানি দিনের বেলাতেও অন্ধকারে ছেয়ে যাচ্ছে। ধীরে ধীরে সেখানে ঝড়ো বৃষ্টি হতে শুরু করেছে। তখন মাসুদ কোনো কিছু না ভেবে সেখান থেকে দৌড় দিয়ে তার বাবার ওখানে চলে যায়। তারপরে সে তার বাবাকে জোরে একটা ডাক দিয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। ওদিকে মাসুদের বাবা তার ছেলের ডাক শুনে সেখানে আসে আর দেখে তার ছেলে মাটিতে পড়ে আছে। তখন সে কি করবে কিছু না ভেবে আশেপাশের মানুষদের ডাকতে শুরু করলো। কিছু সময়ের মধ্যেই অনেক মানুষ এসে জড়ো হয় সেখানে। তারপরে সেখানে একটা বাড়িতে নিয়ে তার হাতে মুখে পানি দিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। প্রায় 4 ঘন্টা পরে তার জ্ঞান ফিরলে সবাই দেখে তার চোখে মুখে একটা ভয়ঙ্কর আতঙ্কের ছাপ। তখন মাসুদের বাবা জিজ্ঞেস করে তার কি হয়েছে, সে কেন এমন ভাবে অজ্ঞান হয়েছিল। তখন মাসুদ আমতা আমতা করে সবকিছু তাদের সাথে বলল, কিন্তু তখন কেউ তার কথা বিশ্বাস করেনি। সবাই ভেবেছিল হঠাৎ করে ভয় পেয়েছে, তাই হয়তো ছেলেটাই সব বলছে। তো যাই হোক, আবারও ঘটনায় ফিরি। তারপরে সন্ধ্যার দিকে মাসুদকে বাড়িতে নিয়ে আসে তার বাবা, কিন্তু তার মায়ের সাথে কিছুই বলেনি। তারপরে রাতে সবাই ঘুমানোর পরে মাসুদকে ওই শয়তানগুলো নিয়ে গিয়েছে, আর তারা এখন সিদ্ধান্ত নিয়েছে তারা ধীরে ধীরে ওই গ্রামের সব মানুষকে শয়তানের নামে বলি দেবে। এইসব শুনে আমি বলি, বন্ধু তুমি তো বললে মাসুদ একটা সাপকে মেরেছিল, তাহলে এই শয়তানগুলোর সাথে কিভাবে কি বুঝলাম না। আমার কথা শুনে আজম জিন তখন বলে, তাহলে এটাও শোনো, আসলে মাসুদ যেই সাপটাকে মেরেছিল ওটা ছিল গুঞ্জিনের সর্দার। ওরা নিজে থেকে কারো ক্ষতি করে না, কিন্তু ওদের কেউ যদি ক্ষতি করে তাহলে তাকে সহ তার পরিবারের সবাইকে জানে মেরে ফেলে। আর তাই ওরা মাসুদের বাবাকেও নিয়ে চলে গিয়েছে। বেশি দেরি করলে হয়তো তার মাকেও নিয়ে যাবে। আজগর আলী, এবার তোমার মনে প্রশ্ন থাকতে পারে এখানে ইফরিত জিন কি করে আসলো। আমি বলি, একদম তাই, কি করে আসলো? তখন আজম জিন বলে, আসলে বিষয়টা এমন হয়েছে, ওই শয়তান ইফরিত জিনটা অনেক দ্রুত, আর ওর মনে সব সময় শয়তানি কাজ করে। ঘোল জিনের সর্দার যখন ওখানে শুয়েছিল তখন ওই ইফরিত জিনটা তার পাশেই ছিল। হঠাৎ করে সে দেখতে পায় মাসুদ ওখান দিয়ে যাচ্ছে। ঠিক তখনই তার মাথায় একটা খারাপ বুদ্ধি খেলে। সে তখন মাসুদের দৃশ্য ওই দিকে নিয়ে যাওয়ার জন্য সে একটা মহামূল্যবান পাথর ঘোল জিনটার মাথার কাছে রাখে। তখন ওই পাথরটা থেকে আলো বের হওয়ার কারণে মাসুদ সেটা দেখেছিল। তখন ঘোল জিনটা তার ঘুম ভেঙে যায়, আর তখন ঘোল জিনটা দেখে মাসুদের হাতে কাস্তে। এটা দেখে ঘোল জিনটা ভাবে মাসুদ হয়তো তাকে মারতে এসেছে। তখন ঘোল জিনটা মাসুদের উপর আক্রমণ করে বসে। তারপর মাসুদের এক পর্যায়ে আঘাত পেয়ে সাপটা ওখানেই মারা গেলে মাসুদ চলে আসে সেখান থেকে। তখন ইফরিত জিনটা অপেক্ষা করতে থাকে কখন ঘোল জিনের অনুসারী জিনেরা আসবে। তারপরে কিছু সময় পার হলে ঘোল জিনেরা সবাই সেখানে এসে হাজির হয়। তারপরে তারা যখন দেখে তাদের সর্দার মারা গিয়েছে, তখন সেখানে থাকা সব ঘোল জিনগুলো ইফরিত জিনের কাছে জানতে চায় তাদের সর্দারকে কে মেরেছে। তখন ইফরিত জিনটা বলতে শুরু করলো, আমি যখন এখান দিয়ে আসি তখন দেখি একটা ছেলে তোমাদের সর্দারের মাথা কেটে ফেলেছে। তারপরে আমি তাকে বাধা দিলে সে আমাকেও মারতে আসে। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই তোমাদের সর্দারকে ওই মানুষের হাত থেকে বাঁচাতে পারিনি। এই বলে সে রীতিমতো মায়া কান্না করে। তখন ঘোল জিনগুলো রাগান্বিত কণ্ঠে বলে, কার এত বড় সাহস,
কে সে? আমাদের তার কাছে নিয়ে চলো। তখন ইফরিত জিনটা বলে, তাতে লাভ কি? তখন সেখানে থাকা সব গোলজিনেরা বলে, তুমি কি চাও? তখন ইফরিত জিনটা বলে, তোমরা যদি আমার জন্য কাজ করো তাহলে আমি তোমাদের প্রতিশোধ নিতে সাহায্য করব, কিন্তু আমাকে আগে কথা দিতে হবে আমি যা করতে বলবো তাই করবে। যদি রাজি থাকো তাহলে বলো, আজ থেকে আমি তোমাদের সর্দার। তখন গোল জিনগুলো প্রতিশোধ নেওয়ার জন্য রাজি হয়ে যায়, আর ঠিক এটাই চেয়েছিল ইফরিত জিনটা। এসব শুনে আমার চোখ কপালে উঠে যায়। আমি তখন মনে মনে ভাবছি, এই ইফরিত জিন তো অনেক বেশি চালাক। এটা ভাবার সাথে সাথে আজম জিন বলে, আসগর আলী, তুমি ভুল ভাবছো। এই ইফরিত শুধু চালাক না, অনেক বেশি শক্তিধরও বলতে পারো। আর এখন তার সাথে আছে হাজার হাজার গোল জিন। সে এখন আরো বেশি শক্তিশালী। তখন আমি বলি, তাহলে আমাদের এখন কি করা উচিত? তখন আজম জিন বলে, আমি তো আছি, আমাদের ঠিক সময় দেখা হবে। এটা বলে আজম জিন আমার সামনে থেকে অদৃশ্য হয়ে যায়, আর শেষে একটা কথা বলে, আসগর আলী, আমি ওই মহিলাটার বাড়িতে গিয়ে তোমার ঠিকানা দিয়েছিলাম। সাথে সাথে আবারও সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তারপরে আমি দেখি আজম জিনের সেই ঘোড়ার গাড়ি আকাশের বুক চেড়ে বিদ্যুতের গতিতে আমার দিকে এগিয়ে আসছে। কিছু সময়ের ভেতর ঘোড়া দুইটি সহ ঘোড়ার গাড়িটা আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। সাথে সাথে আমি গাড়িতে উঠে পড়ি আর ভাবতে থাকি আমাকে যে করেই হোক ওখানে দ্রুত যেতে হবে। তখন আমি খেয়াল করি ঘোড়া দুইটা এতটা দ্রুত যাচ্ছে যে আমি আমার আশেপাশের কিছুই দেখতে পাচ্ছিলাম না। অল্প কিছু সময়ের ভেতর আমি সেই গ্রামে পৌঁছে যাই। আমি তো সেখানে গিয়ে হতভম্ব হয়ে যাই, কারণ আমি ভাবতেই পারিনি এখানে এসে আমি এমন কিছু দেখব। আমি দেখি এই গ্রামে ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার গুলজিন। তারা সবাই ছিল একই রকম দেখতে। তারা ছিল অনেকটা বামন আকৃতিতে, আর তাদের মুখের ভেতর থেকে বেরিয়ে আসে বড় বড় দাঁত। আমি এইসব দেখে যেই না পিছনে আসতে যাব ঠিক তখনই দেখি আজম জিনের ঘোড়ার গাড়ি সেখানে আর নেই। আমি তখন ভেবে কুল করতে পারছিলাম না যে কি করব। সত্যি বলতে আমি এইসব দেখে রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। বাবারে, কি ভয়ঙ্কর তারা দেখতে! আমার এখনো ভয়ে শরীরের সব লোম দাঁড়িয়ে যাচ্ছে। আমি মনে করতে চাই না তাদের কথা। আমি বারবার ভয়ে চমকে উঠি ওই শয়তানগুলোর কথা মনে উঠলে। যাই হোক, আবারও ঘটনায় ফিরি। তারপরে আমি আজম জিনের ঘোড়ার গাড়িটা না দেখতে পেয়ে বুঝে গেলাম আজম জিন এই খেলা শেষ করবে আজ রাতের ভেতরেই। এমনিতেই আমাদের হাতে আর বেশি সময় ছিল না। তারপরে আমি এমন একটা দৃশ্য দেখি যেটা দেখে আমার মাথা রীতিমতো গরম হয়ে যায়। আমি যখন ওখান থেকে লুকিয়ে একটা ঘরের পিছনে গিয়ে লুকিয়ে আছি, ঠিক তখনই সেই সময় আমার কানে আসে একটা বাচ্চার কান্নার আওয়াজ। হ্যাঁ, আমার এখনো স্পষ্ট মনে আছে সেই বাচ্চার কান্নার শব্দ পেয়ে আমি একটু আড়াল থেকে দেখার চেষ্টা করলাম। এখন কোথা থেকে বাচ্চার কান্নাটা আসছে সেটা বুঝতে চেষ্টা করলাম। তখন আমি দেখি ঘোল জিনগুলো একটা বাচ্চাকে নিয়ে টানাটানি করছে। হঠাৎ আমি কিছু বুঝে ওঠার আগেই একটা জিন বাচ্চাটার একটা হাত টান দিয়ে ছিঁড়ে ফেলে, আর সেই হাতটা নিয়ে কসমস কসমস করে খেতে শুরু করে। হাত ছেড়ার পর থেকে বাচ্চাটা যেন আরো জোরে জোরে কান্না করতে শুরু করে। তারপরে আরেকটা জিন বাচ্চাটার আরো একটা হাত ছিঁড়ে খেতে শুরু করলো। আমি এইসব আর নিতে পারছিলাম না। আরে জীবন, আহ, ছোট্ট বাচ্চাটার জীবন শয়তানগুলো এত সহজেই নিয়ে নিল। হঠাৎ তাদের ভেতরে থাকা একটা জিন বাচ্চাটার মাথাটা টান দিয়ে ছিঁড়ে নিল। তারপরে কি হয়েছিল আমি আর বলতে পারছি না। কিছু সময় পরে সেখানে থাকা সব কয়টা ঘুলজিন একসাথে চিৎকার করতে শুরু করলো। দেখে এমনটা মনে হচ্ছিল তারা অনেক মজা করছে। তারা বারবার হুঙ্কার দিচ্ছিল। এই পর্যন্ত সবকিছুই ঠিক ছিল,
কিন্তু এরপরে যেটা হলো সেটা দেখার পরে আমি আর ধরে রাখতে পারিনি নিজেকে। আমি হঠাৎ করে দেখি আমার সামনে থাকা গোল জিনেদের ভেতর থেকে কিছু জিন গিয়ে আরো 10টার মতো জীবিত বাচ্চাকে নিয়ে এসেছে। আর তারা অনেক জোরে জোরে কান্না করছিল। তারপরে তারা আবারও আনন্দে উল্লাসে মেতে ওঠে। কিছু সময় যেতে না যেতে তারা সেই 10টা বাচ্চাকেও প্রথম বাচ্চাটার মতোই মেরে খেতে যাবেই, ঠিক তখনই আমি তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে যাই আর চিৎকার করে হুমকির সুরে বলি, এই শয়তান, তোরা এই নিষ্পাপ বাচ্চাদের এমন করে হত্যা করছিস? আল্লাহকে ভয় কর, এখনো সময় আছে। আমার মুখে এমন কথা শুনে আর ওই সময় আমার উপস্থিতি দেখে তারা সবাই অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। তারপরে আমি আবারও বলি, কিরে শয়তান, তোরা এমন করে কি দেখছিস? আমাকে আমাকে দেখার কিছু নেই। আমি একটা সাধারণ মানুষ, কিন্তু তোদের সবাইকে মারার ক্ষমতা রাখি আমি। এখনো সময় আছে, এই গ্রামের মানুষ সহ এই গ্রাম ছেড়ে চলে যা, যা বলছি। এরপরে আমার সামনে থাকা ঘুল জিনগুলো হাসতে হাসতে বলতে লাগলো, আশালি রে তুই আমাদেরকে মারবি? আরে পুচকে মানুষ, তোর তো দেখি অনেক বেশি সাহস। যেখানে এই গ্রামের মানুষেরা রাতের বেলায় বাইরে বের হয় না আমাদের ভয়ে, আর সেখানে তুই আমাদের সামনে এসে আমাদেরকেই মারার কথা বলছিস? তোর কথা শুনে অনেক বেশি হাসি পাচ্ছে রে, অনেক বেশি হাসি পাচ্ছে। শয়তানগুলোর মুখে এমন কথা শুনে আমি বুঝতে পারি এরা কিছুতেই যাবে না এই গ্রাম ছেড়ে। তখন আমি শয়তানগুলোকে বলি, বুঝেছি, তোরা এত সহজে যাবি না, সমস্যা নেই, তোরা যেটা চাস এবার সেটাই পাবি। সাথে সাথে আমি আকাশের দিকে তাকিয়ে আমার প্রাণের বন্ধু আজম জিনকে স্মরণ করি। আর সাথে সাথেই যেন আমার 4-5টা থমথমে হয়ে যায়। অনেক দূরে পর্যন্ত কোথাও কোনো শব্দ নেই। হঠাৎ আমার শরীরে এসে লাগে একটা গরম বাতাস। বাতাসটা এতটাই ভয়ঙ্কর ভাবে আমার গায়ে লাগে যে আমার মনে হচ্ছিল এই বুঝি আমি আগুনে পুড়ে ছাই হয়ে যাব। সাথে সাথে আমি আরো একটা ভয়ঙ্কর দৃশ্য দেখি। আমি দেখি শয়তানগুলোর হাতে থাকা 10টা বাচ্চা শূন্যে ভেসে আছে। এটা দেখে শুধু আমি না, ওখানে থাকা ঘুল জিনগুলো অবাক হয়ে যায়। তারা হয়তো মনে মনে ভেবেছিল এসব কি হচ্ছে এখানে। এরপর তারা এদিক ওদিক তাকাতাকি করছিল। হঠাৎ করে আমার আশপাশের আবহাওয়া আবারও পরিবর্তন হতে শুরু করে। হঠাৎ করে সেখানে ঝড় বৃষ্টি হতে শুরু করে। আমি বুঝে যাই সে আসছে। হ্যাঁ, আমার বন্ধু আজম জিন আসছে। কিছু সময় পরে ঝড়ের তীব্রতা যেন আরো বেড়ে যায়। তখন আমার আশেপাশে থাকা গাছগুলো উড়ে উড়ে যেতে শুরু করলো। তারপরে আমার পায়ের নিচের মাটি থর 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 করে কাঁপতে শুরু করলো। ঠিক সেই সময় আমার কানে আসে ঝনঝন ঝনঝন, সেই আমার সুপরিচিত আওয়াজটা। এই আওয়াজটা আমার কানে আসতেই আমার মুখে হাসি ফুটে ওঠে। হঠাৎ আমার চারপাশ ঘিরে খুটখুটে অন্ধকার ছেয়ে যায়। এতটা ভয়ঙ্কর অন্ধকার, সেটা আসলে মুখে বলার মতো না। কিছু সময় পর সেই অন্ধকারটা কেটে গেলে আমার চারপাশটা নীল ধোঁয়ায় ছেয়ে যায়, আর চারদিকে নীল নীল আর নীল। তখন আমি আকাশের দিকে তাকিয়ে দেখি নীল রঙের ধোঁয়ার কুণ্ডলী আমার দিকে আসছে। অল্প সময়ের মধ্যেই ধোঁয়ার কুণ্ডলীটা আমার সামনে এসে পড়ে। তখন আবারও মাটিটা আরো একবার কেঁপে ওঠে। তারপরে সেই নীল রঙের ধোঁয়ার কুণ্ডলীর ভেতর থেকে বেরিয়ে আসে বিশাল দেহী একটা দানব। দানবটার পুরো শরীরের রং ছিল নীল রঙের, আর তার সারা শরীর থেকে বেরিয়ে আছে বড় বড় সজারুর মতো কাঁটা। দেখেই বুঝেছিলাম ওই কাঁটাগুলো অনেক ধারালো। তারপরে আজম জিন দানবের আকৃতিতে শয়তান ঘুল জিনেদের সামনে গিয়ে দাঁড়ায়। তখন তারা আজম জিনকে দেখে ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আজম জিন, আপনি এখানে কেন? তখন আজম জিন রাগান্বিত কণ্ঠে শয়তানগুলোকে বলে, তোরা ঠিক দেখেছিস, আমি আজম। আমি এসেছি তোদের সামনে। তোরা একটু আগে তোদের শক্তি দিয়ে বড়াই করেছিলি না? এখন দেখি তোদের
ওস্তাদের শক্তি আমাকে দেখা। আজম জিনের কথাগুলো শুনে শয়তানগুলো বুঝতে পারে আজ তাদের বাঁচার সব রাস্তা বন্ধ, কারণ তারা আজম জিনকে ভালো করে চেনে। সে যেখানে যায় সেই জায়গায় সব কিছু ভেঙে তছনছ করে দেয়। তখন তারা কোনো কিছু না বলে পালাতে শুরু করে। সাথে সাথে আজম জিন চিৎকার করে হাসতে হাসতে বলে, পালা দেখি, তোরা কত দূর পালাতে পারিস, আমিও দেখতে চাই। পালা, আমি আজম জিন, আমার হাত থেকে কোনো শয়তান জিন বাঁচতে পারে না। এটা বলে আজম জিন আকাশের দিকে তার মুখ নিয়ে বিকট একটা চিৎকার করে ওঠে। সাথে সাথে আকাশের দিক থেকে আজম জিনের মুখে নীল রঙের ধোঁয়া আসতে শুরু করে। কিছু সময় পরে আজম জিন তার মুখের ভেতর থেকে ধোঁয়া ছাড়তে শুরু করলো। তারপরে আমি শুনতে পাই অনেক দূর থেকে কান্নাকাটির আওয়াজ। আমি বুঝতে পেরেছিলাম ওই শয়তান ঘুল জিনগুলো মারা যাচ্ছে। আমি তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে সবকিছুই দেখছিলাম। হঠাৎ করে আবারও আমাদের 4-5টা ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে যায়। তখন আমি শুনতে পাই আমাদের দিকে শো শো করে একটা ভয়ঙ্কর বাতাস এগিয়ে আসছে। তারপরে আমি দেখি একজোড়া লাল চোখ আমার দিকে এগিয়ে আসছে। সাথে কেউ একজন যেন সেই চোখ দুটোকে আমার দিক থেকে টেনে নিয়ে গেল। তারপরে আমি সেই ভয়ঙ্কর নিকষ কালো অন্ধকারের ভেতরে শুনি ধূপধাপ শব্দ। এমন করে কিছু সময় পেরিয়ে গেলে আমার কানে আসে ভয়ঙ্কর একটা আর্তচিৎকার। তারপরে আবারও চারদিকে নীরবতা, কোথাও কোনো শব্দ নেই, সবকিছু শান্ত। কিছু সময় পরে অন্ধকারটা কেটে গেলে আমি দেখি আমার সামনে দাঁড়িয়ে আছে আজম জিন, কিন্তু এখন সে একটা সাধারণ মানুষের আকৃতিতে ছিল। তখন আমি তাকে জিজ্ঞেস করি, এখানে হঠাৎ করে কি হয়েছিল? এত অন্ধকার কি করে এসেছিল? তখন আজম জিন বলে, আসগর আলী, আমার নজর যখন ওই শয়তান গুলচিনেদের দিকে ছিল, তখন শয়তানি চিনটা তোমার উপরে আক্রমণ করতে আসে। ঠিক তখনই আমি বুঝতে পেরে ওই শয়তানটাকে ধরে ফেলি। তারপরে কি হয়েছে সেটা তোমার অজানা না। একটু পরে ফজরের আজান দেবে, তুমি তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাও, এদিকে সবকিছু আমি দেখে নিচ্ছি। তখন আমি বলি, আমি বাড়িতে গেলে এই বাচ্চাদেরকে বাড়িতে কে দিয়ে আসবে? আর আমার কাছে যে মহিলাটা গিয়েছিল তার ছেলে কোথায় এখন? সবকিছু ঠিক আছে তো বন্ধু? তখন আজম জিন একটা মুচকি হাসি দিয়ে বলে, আসগর আলী, আমি ওই মহিলার ছেলে মাসুদকে আর তার বাবাকে এখানে আসার আগেই উদ্ধার করেছি, আর এই বাচ্চাদের বাড়িতে আমি দিয়ে আসছি। আর আজ তুমি অনেক বেশি সাহসের পরিচয় দিয়েছ। তুমি এইসব নিয়ে ভেবো না, আমি এদিকে সবকিছু দেখছি। সাথে সাথে আজম জিনের ঘোড়ার গাড়িটা আমার সামনে এসে দাঁড়ালো, আর আমি বাধ্য ছেলের মতো গাড়িতে উঠে পড়ি। তারপরে আমি সেদিনকার মতো বাড়িতে চলে আসি। এরপরে ফজরের আজান দিলে নামাজ পড়ে ঘুমিয়ে যাই। এই বলে আজগর মামা সেদিনকার মতো ঘটনাটা শেষ করেছিল। তো ইমরান ভাই, এটাই ছিল আজকের ঘটনা। সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন এই ঘটনাটা কার কাছে কেমন লেগেছে। আর আমি সত্যিই আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি অনেক ব্যস্ত থাকার কারণে আপনাদের জন্য কোনো ঘটনা লিখতে পারিনি। সেই সাথে আমি কিছুটা অসুস্থও ছিলাম। এর জন্য সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আগামীতে রেগুলার হওয়ার চেষ্টা করব। আরেকটা কথা না বললেই নয়, সেটা হলো আপনারা যারা আজম জিনের ঘটনা শোনেন তারা সবাই জানেন যে আমি আজম জিনের ঘটনা কালেক্ট করি ইন্ডিয়া থেকে। ইন্ডিয়াতে আমার একটা বান্ধবীর কাছ থেকে। তার সাথে আমার ফেসবুকে পরিচয় হয়েছিল। সে তার আজগর মামার মুখ থেকে ঘটনাগুলো শুনে আমার সাথে বলে, আর আমি লিখে আপনাদের সামনে উপস্থাপন করি। এর থেকে বেশি কিছু আমি জানি না, আমি শুধু একজন স্টোরি রাইটার। আপনাদের সবাইকে ভালোবাসি এবং ভূতারটাকে ভালোবাসি, তাই আমি এই সুন্দর ঘটনাগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করি। কিন্তু আপনারা দয়া করে কেউ কোনো সমস্যা নিয়ে আজগর মামার সাথে আমার কথা বলতে বলবেন না প্লিজ।
এর আগে দু একজনের অনেক রিকোয়েস্টে আমি আমার বান্ধবীর সাথে কথা বলেছিলাম। আমার কথা শুনে সে তার আজগর মামার সাথে কথা বলেছিল। এসব শুনে আজগর মামা সরাসরি না করে দিয়েছে। তারপরে আমার বান্ধবী রূপা আমাকে বলে দিয়েছে আমি যেন এই সব বিষয় নিয়ে আর কখনোই তার সাথে কথা না বলি। তাই দয়া করে কেউ কোনো সমস্যা নিয়ে আজগর মামার সাথে কথা বলতে বলবেন না। আমার কথায় আপনারা মনে কষ্ট নেবেন না। আর বিশেষ করে ইমরান ভাই, আপনাকে কি বলে ধন্যবাদ দেব এটা আমার জানা নেই। সত্যি আপনি একলা মানুষ আমাদের জন্য এত কিছু করছেন। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আর আপনার জন্য সব সময় মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। ভাই নিজের খেয়াল রাখবেন। তো আজকের মতো চলে যাচ্ছি। ঘটনার ভেতরের অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন এবং ভূতাড্ডার সাথেই থাকবেন। খুব দ্রুত আবারও দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো এক ঘটনা নিয়ে। আসসালামু আলাইকুম। আমি রাসেল হোসেন রাজ। ওয়ালাইকুম আসসালাম রাসেল রাজ ভাই। ওয়েলকাম ব্যাক ব্রাদার। অনেকদিন পর আফটার লং টাইম আপনারা আবারও আজমজিনের ঘটনা শুনতে যাচ্ছে। সত্যি ভাই, এক কথায় আজকের ঘটনাটি কিন্তু একদম দুর্দান্ত ছিল। এক কথায় উড়ে গেছে ভাই। অসাধারণ ভালো লেগেছে ভাই। ইউনিক একটা স্টোরি ছিল। আজমজিনের ঘটনা বলতে কিন্তু অনেক বেশি ডার্ক। আজকের ঘটনাটা যেন আরো বেশি ডার্কনেস নিয়ে এসেছে। তো সব মিলে আজকের ঘটনাটা আমি পার্সোনালি অনেক বেশি এনজয় করেছি। এতটা গোছালো ভাবে আপনি ঘটনাটা লিখেছেন না, আসলে পড়তে কোনো সমস্যা হয়নি। তো রাসেল ভাই, আপনার এই ধারাবাহিকতা কিন্তু বরাবরের মতোই চাই। এই মুহূর্তে আমি যতটুকু জানতে পেরেছি আপনি অনেকটাই সুস্থ আছেন। ধীরে ধীরে আপনি আরো পুরোপুরি সুস্থ হন এটাই দোয়া করি। আর আমাদেরকে এরকম দুর্দান্ত ভয়ঙ্কর সব ঘটনাগুলো উপহার দেন এটাই প্রত্যাশা। তো ওভারঅল ধন্যবাদ রাসেল ভাই, এত সুন্দর গোছালো একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় রইলাম। তো প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন রাসেল রাজ ভাইয়ের আজমদিনের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আর যদি ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে করে আমাদের অন্যান্য শ্রোতা বন্ধুরা বা সবার মাঝে ছড়িয়ে যায় আমাদের প্রত্যেকটার ঘটনাগুলো। তো এই ছিল আজকের আয়োজন। চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে আমি ইমরান স্থান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনার মাধ্যমে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, ভোটারটার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।